রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনা মহামারী ফ্রন্ট ওয়ারিয়ার্স তথা স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে তিনি মহামারীর দিনগুলিতে স্বাস্থ্যকর্মীদের যে অবদান রেখেছেন সেই অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা ব্যাখ্যা দেন তিনি। ধারে অনেক সময় কতগুলো ভারতবর্ষ আছে, অন্য রাজ্যের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, যে বেগারদের ভিক্ষুকদেরকে দাঁড় করিয়ে দেয়। ঠিকঠাক শরীর ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝে যায় সে ভিক্ষাম দিয়ে বুঝতো। মানুষ বুঝে যায় তাকে দেখলে সে কারোর জন্য অপেক্ষা করছে না, বাসের জন্য অপেক্ষা করছে না, সে কিছু চাইছে। কিছু বুঝে যায়, তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায়। মানসিকতা বডি ল্যাঙ্গুয়েজের চেহারা মধ্যে চলে আসে, যে যতই করুক না। আমি কি চিন্তা করছি, কি করবো, মানুষের চেহারার মধ্যে ফুটেছে, একদম ক্লিয়ারলি চলে আসে। তো তার জন্য আমাদেরকে তয় করা যে দিনে রাত্রে সব যে কোনো সময় পাই খাওয়া দাওয়া করে শান্তি, যাতে মেন্টাল পিস যখন থাকে তখন ফোন করা, দায়িত্ব পালন করার জন্য না করা। 5টা ফোন করা, ওই বাড়িতে ফোন করে তার ছেলে মেয়ে পরিবার কেমন আছে, কি করছে, 5 বছর আগে তোমার সঙ্গে এখানে ছিলাম, আজকে আমি জিবি হসপিটালে আছি, তোমার কি চলছে, তোমার ছেলে মেয়ে কি করছে, এই কথাগুলো জিজ্ঞাসা করার মধ্যে অনেক কিছু চলে আসবে। আর তখন ইন্সপায়ার করে দেওয়া হয়, ঠিক আছে হবে, এখন লাগিয়ে দাও ছেলেকে এই জায়গায়, মেয়েকে এই জায়গায় লাগিয়ে দাও। এটা হচ্ছে যে সমাজ পরিবর্তনের মাধ্যমে সত্তা পরিবর্তন। সত্তা পরিবর্তন হয়, আসে যায়, আজকে এই সত্তায় আছে, কালকে ও আসে। কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে কিনা, সোসাইটির মধ্যে চেঞ্জেস হয়েছে কিনা। एक रमेश के एक टीचर ছিলেন, নাম বলবো না, ফিজিক্সের। তো উনি একদিন একটা আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন, বলে আমি কলকাতায় গিয়েছিলাম, ওখানে গিয়ে রাস্তা হাঁটতে খুব ভালো লাগে। নিজে নিজে বলছেন, আমরা তো জিজ্ঞাসা করবো না কেন স্যার, বলে ওখানে যে ছেলেরা যাচ্ছিল, অনেক আগে 7-8 মনে পরীক্ষা, বলে 4টা ছেলে 5টা ছেলে একত্রিত আড্ডা দেওয়ার জন্য যায়। এটা কলকাতার একটা ফ্যাশন মানসিকতা ছিল, আড্ডা দেওয়ার জন্য, চলো একটু আড্ডা দিয়ে আসি। তো বলে 4টা-5টা ছেলে যখন হাঁটে পেছনে পেছনে, আমি একদিন শুনে নিয়েছি তার 10টা ছেলে রাস্তা যাওয়ার সময় এই ধরনের আলোচনা করছে না। দেখা যায় যে আলোচনা সমালোচনা, এর পেছনে লাগা, এর বিরুদ্ধে বলা, এইগুলো বেশি হয়। ওই তৎকালীন সময় বলছিল। তো আজকে অনেকদিন হয়ে গেছে, অনেক বছর পরে আমি সেগুলো বলছি আপনাদের সামনে। এখন আমি চাই ত্রিপুরাতে, যেটা আমি ত্রিপুরাতে দেখেছি, যে 1 কাপ চা নিয়ে 4 বার ডিভাইড করা, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, এটা থেকে অনেকাংশে ত্রিপুরা এখন আমি দেখছি মুক্ত হয়েছে। ঘরে মা হয়তো বা চা বানিয়ে দিয়েছে, ভালো ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছে, তারপরও বলে না একটু সাদর দোকানতে চাটা খেয়ে সকালবেলা। কারণ কি, আমার এক সাধু দোকান থা, इसलिए বলুন, সেই বলুন। তো ওই দোকান থেকে কেন, এখানে তো ভালো চা ব্যবস্থা মা করে দিয়েছে, ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে, তারপরে কেন ওই দোকানে যাও? ওখানে গিয়ে সময় নষ্ট করা, বসে বসে আন্তরিক বিষয়ে আলোচনা করা, 20টা লোক বসবে, চা শেয়ার করবে। আমি ছোটবেলা থেকে সেগুলো লক্ষ্য করতাম, আজকে এই জায়গাতে এসেছি তার জন্য বলছি, আপনারা শুনছেন না, হয়তো আপনাদের জীবনও হয়েছে। সেগুলো যখন আমার মনে পড়ে, কেন এই সময়গুলো বরবাদ করেছি। বাড়িতে তো ব্যবস্থা ছিল, একটা মানসিকতা ছিল, সকালে ভাতটা না খেলে
যদি 9টা-10টার মধ্যে ভাত না খেয়ে তো শরীরটা খারাপ হয়ে যাবে, মাথা ঘুরে 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 যাবে। এখন যখন আমি কাজ করি তো না খেয়ে গেলে তো আমি তো এখন মাথা ঘুরিয়ে পড়িনি, আমি বহুবার এমন হয়েছে পুরো দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কিছু খাই, খাওয়া ভুলেও গেছি, মানে মানে খেয়েছি না খেয়েছি খেয়ালই থাকে না। কার থেকে ইন্সপিরেশন পাই, কোথা থেকে শিখেছি? যখন যে দেখি, যখন একটা বিদেশ সফর করছে দেশের প্রধানমন্ত্রী, আমেরিকার মতো দেশে ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, তো নবরাত্রির জন্য নরেন্দ্র ভাই মোদী ওখানে উপবাস করে কার্যক্রম করে চলছেন বিদেশের মাটিতে। তার কারণ কি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, না কোন লোকসান হয়েছে? এবং স্বাভাবিক একটা রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের ওখানে সফরে গেছেন, তো মোদিজি যখন ব্রেকফাস্ট করছে না, মোদিজি যখন লাঞ্চ করছে না, তো ওবামাকে উপবাস করতে হচ্ছে। ওই সময় রাষ্ট্রপতি বলেছেন, বলে উনি তো আমাকে উপবাস করে ছাড়িয়ে দিয়েছে। কারণ স্বাভাবিকভাবে মোদির সঙ্গে মিটিং চলছে, দুপুরে লাঞ্চের সময় মোদি বলছে আমি তো উপবাসে কিছু নেব না, তো কিভাবে নিতে পারে? तो अमेरिकन राष्ट्रपति को भारतीय परंपरा जो हमारे व्यवस्था तार मध्य নিয়ে আইন করে না, নিজের স্বভাবগত যে ব্যবহার তার মেডিকেল সায়েন্সের বিষয়ে আমি আজকে এখানে কোনো কিছু বলবো না, কারণ সব বলা হয়ে গেছে। আমি যেগুলো বলার জন্য তৈরি করে এনেছিলাম সবগুলো আলোচনা হয়েছে। আর আমি যা যা চাইতাম সেগুলো আপনারা বলেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ হয়তো আমি সেটাকে কোনো সুপারহাস করে বলতাম, সেগুলো অলরেডি আপনারাই কোন জায়গাতে লুপহোলস আছে, কোন জায়গাতে পজিটিভ আছে, কে ভালো কাজ করেছে, কে কাজ আর বেশি ডেভেলপ করতে হবে, নিজেরাই আলোচনা করেছে। একসাথে আর কি লাগে একজন মুখ্যমন্ত্রী একসাথে বেশি কি চাই? যখন দেখি আমার সামনে সবকিছু আলোচনা সমালোচনা করে তার রাস্তা বের করে নিয়েছেন, আমি তো এনেছি। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে নৈতিকতা, কর্মদক্ষতা, ওয়ার্ক কালচার, সময়ানুবর্তিতা ও সমাজের জন্য 1 ঘন্টা সময় নিজের জীবন থেকে। আমরা কেউই এত বিজি না যে 1 ঘন্টা সময় বের করতে পারবো। ওর ডায়েরিতে নোট করে রাখ যে আমি এই ডেটে ওই বাড়িতে ফোন করেছি, ওকে এই ডাইরেকশন দিয়েছি, এই বলেছি। 1 মাস পরে 2 মাস পরে আরেকবার জিজ্ঞাসা করা, তো তার মধ্যে পজিটিভ নেগেটিভ যাই আছে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আর তখন এই ধরনের কোনো সেমিনার যখন হবে তখন একটা সাবজেক্ট রেখে দেবো যে ওই সময় মুখ্যমন্ত্রী এটা বলেছিলেন। তো যারা যারা নোট করেছেন হয়তো আমি আজকে যেভাবে সিওদেরকে জিজ্ঞাসা করছি, মেডিকেল এক্সপার্টদেরকে, এইচওডিকে জিজ্ঞাসা করছি, মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে জিজ্ঞাসা করছি, তখন বলবো বলে আপনারা বলুন তো ওই সময় তো আমি 20 তারিখে জানুয়ারিতে এখানেই বলেছিলাম, আপনারা মানে কতজনের সঙ্গে কথা বলেছেন, আপনার ডায়েরিতে কতটা নোট হয়েছে, আর কতজনের রোজগারের ব্যবস্থা করেছেন, কতজনকে ইন্সপায়ার করেছেন, আর আপনার ইন্সপায়ারিং এর যে কথোপকথনে কারা কারা এস্টাবলিশ হয়েছে জীবনে, তখন দেখবেন আপনার কাছে কত ভালো লাগে যে আপনার দুখানা কথার জন্য একজন মানুষের জীবন তৈরি গেছে, লাইফ তৈরি গেছে। হয়তো 2 বছর 3 বছর এমনি বছর, তো আমি তো বেকার, এই শব্দটাই আমি ঘৃণা করি। বেকার শব্দটাই যাতে না থাকে। আমি তো বলবো ভালো ভাষায় বেরোজগার। তো বেরোজগার কেউ থাকতেই পারে না যদি তার মধ্যে ইচ্ছা শক্তি থাকে। কালকে আমি সেক্রেটারি কর্পোরেশনকে দেখেছি, আরডিও রয়েছে ওনার কাছে। তো ত্রিপুরাতে টিআরএলএম এবং বিশেষ করে আরডিতে, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এসএসজি গ্রুপ যে মহিলাদের,
সেটা 2017-তে 3,600 কাছাকাছি, এখন সেটা বেড়ে 5,600 উপরে হয়েছে। और 2017-তে সেই সেলফ হেল্প গ্রুপে যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট ছিল সেটা কত ছিল? 27 কোটি টাকা। এখন সেটা 2 বছর 2.5 বছর কত দাঁড়িয়েছে গিয়ে, সংখ্যাটাও বেড়েছে সেলফ হেল্প গ্রুপের, আর সেটা 82 কোটি টাকা দেয়, মানে 3 গুণ। এটা দিয়ে প্রমাণিত হয় মানুষ স্বনির্ভরতার দিকে যাচ্ছে, বললেই হবে না। কোঅপারেশনে প্যাক্স আছে, ল্যাম্প আছে, কোঅপারেটিভ সোসাইটি আছে। তো আমি এর আগের বছর বলেছিলাম যে যেগুলো ইনঅ্যাক্টিভ তাদেরকে পয়সা দেবো, বন্ধ করে দেবো, অ্যাক্টিভ হতে হবে, না হলে মার্চ 2021-এর মধ্যে বিদায় করে দেবো। তো দেখলাম 1 বছরের মধ্যে 100টা যে ইনঅ্যাক্টিভ সোসাইটি ছিল এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, রোজগার করা শুরু করেছে। তো দুইটা মিলে 100 কোটি টাকার কাছাকাছি টার্নওভার। আমি কালকে ওনাকে বলেছি আপনি আগামী 2 বছরের মধ্যে এই 2 সেক্টরে 500 কোটি টাকা টার্নওভারের প্ল্যান তৈরি করে আনুন। এইভাবে করা যেতে পারে, তার মধ্যে বাজেটের দরকার নেই। আর কোঅপারেশন ডিপার্টমেন্টের বাজেট কত? 36 কোটি টাকা। এমনি তো মনে হয় ছোট্ট বাজেট, 36 কোটি টাকা কি হয়? হেলথের বাজেট 1000 কোটি টাকা আছে। এই 36 কোটি টাকার যে বাজেটের ডিপার্টমেন্ট আছে সেটা কমসে কম 300 কোটি টাকা টার্নওভারের বিজনেস দিতে পারে ত্রিপুরা। আর এসএসজি গ্রুপের মধ্যে তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পয়সা আসে, সেন্ট্রাল স্কিম এগুলো। আর সেগুলো সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে, যারা কোঅপারেটিভে কাজ করে, এগুলো তাদের যে মূল পেশা না, সেকেন্ডারি রোজগার, পার্ট টাইম। আমি এই কথাগুলো কেন বলছি? আমাদের হেলথের যারা রয়েছে হেলথ সার্ভিসে, আমরা সবাই যাতে পার্ট টাইম কোনো একটা কিছু করা, ও সেটাই বললাম যে 1 ঘন্টা বের করা। যদি আমি এগুলো নাও করি তো ফোন তো করতে পারি তাদেরকে। আমি এই 2টা জিনিস যেমন এসএসজি কে বললাম, উদাহরণ তুলে ধরলাম, সেগুলো কারণ আপনাদের সবাই আপনারা জানেন, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমে গভর্নমেন্ট কি করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি চাইছে, স্টেট গভর্নমেন্ট কি চাইছে, সব জানেন। সেগুলোকে তুলে ধরেন। আর আরেকটা সুন্দর আছে যে অনেকে অনেক মনের বিষয়ে কথা বলতে চাইবে, বা কিন্তু সময় আমাদের নির্ধারিত রয়েছে। কিন্তু আমি বলি না যে সবকিছু ঠিক হয়ে গেছে বা সবকিছু ঠিক করে দিয়েছি, সময় লাগবে। আমি সবার সহযোগিতা চাই। এখানে সব টেকনিক্যাল সেশন হয়েছে, আলোচনা হয়েছে, কি কি করতে হবে, এগুলো আমার কাছে ডেটা আছে, আমিও জানি। আলোচনা হয়ে গেছে। সিদ্ধার্থ জয়সওয়াল খুব সুন্দর করে ডাক্তার মানুষ সব বলছে, 7 বছর প্র্যাকটিস বিষয়ে বললো কি কি করা, সব বাড়ি গেছে ছোট ছোট বিষয় তুলে ধরেছে, যে ব্রেস্ট ফিডিং কোনো মানে 1 ঘন্টার মধ্যে দিতে হবে, বা আফটার ডেলিভারি তাকে দেখার জন্য নার্সদের বলা বা খেয়াল রাখা। তো ওই জায়গাতে অনেক কিছু হয়ে গেলে আমাদের এই যে যেটা ডেথ রেটের আপনি নিচে চলে আসবে, ছোট ছোট বিষয়, এমন কিছু না। আর বিশেষ করে যেটা আমি সারা ত্রিপুরার যে লক্ষ্য করি বা ডেটা দেখছি, পিএসসিও, সিএসসিও, ডিবি হসপিটালের রোগ, জ্বর, সর্দি, ছোটখাটো বিমারি, তার মধ্যেই বেশি একটা আসে। আর সিজনাল ভাইরাল হোক, বাকি সব বিষয়, ম্যালেরিয়া হোক, এগুলোর মধ্যে, বা ডায়রিয়া, ইনডাইজেশন, এগুলি মূলত যেগুলো একদম হার্টের পেশেন্ট হয়ে গেছে, আমার কিডনির প্রবলেম, এগুলো ঘৃণাচনা কত পার্সেন্টেজ আছে ত্রিপুরাতে সবাই আমরা জানি। একটা লক্ষ্য করেছি আমি করোনার সময়, যে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সম্বোধন করেছেন, বলেছেন যে 10 বছরের নিচে ছোট বাচ্চা বা প্রেগনেন্ট মহিলা বা শাসকদের যারা বুজুর্গ বাড়িতে আছেন,
তাদের প্রতি খেয়াল রাখা, তাদের ওষুধটা সময় মতো পৌঁছে দেওয়া। আমি আরেকটা জায়গায় বলেছি, জিবি হসপিটালের মনে একজন ডাক্তার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, স্যার আমি তো সেবা মানে আছি এখানে, কিন্তু আমার মা কৈলাসহরে আছে প্যারেন্টস, সেখানে লকডাউন সময় দোকান বন্ধ ছিল, সেখানে ওই ওষুধের দোকান সেটা নিয়েই আগরতলাতে আছে, তো এখান থেকে পাঠাতে হবে। তো হোয়াটসঅ্যাপ করেছিল, তো আমি বলে তারপরে সেখান থেকে গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। তো ওই সময় যে আমরা যে একটা কেয়ারিং ফ্যামিলির প্রতি আমাদের বড় বুজুর্গ, এইটা কিন্তু স্বভাব যাতে কন্টিনিউয়াসলি থাকে। ত্রিপুরাতে এটা চলে এসছে এখন, এটাতে আমি লক্ষ্য করেছি জিবি হসপিটালে এখন তো করোনা মোটামুটি খুব শেষই হয়ে গেছে, 99% রিকভারি রেট। তো জিবি হসপিটালে এই মাসে 2018-তে বা 2017-তে যে ডেথ হতো, মৃত্যুর যে রেটটা মানে 350 জন ছিল, তো এই সময় দেখছি করোনা হওয়ার পরও সেটা 250 জন আছে। মানে অ্যাভারেজ ডেথ রেটটা যেটা ত্রিপুরা ছিল সেটার থেকে আমার মনে হচ্ছে, আমি পুরো ডেটা আমার কাছে নেইনি, কম হয়েছে। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে কেয়ার। এই সময় আমরা বড় বুজুর্গদের ধ্যান রেখেছি, বাড়ি থেকে না বেরোনো, ওনার ওষুধটা সময় মতো পৌঁছে, খাওয়াটা ঠিক সময় মতো খাইয়ে দেওয়া। না হলে অনেক সময় একটা আমার মানুষ হতো, আরে বুড়া মানুষ বাড়িতে বসে থাকে, ওনার ব্যাপারটা দেখবে, আমার ছেলে মেয়ে দেখে নেবে। কিন্তু এই সময় আমরা ছেলে মেয়ে দেখবে নিজে অফিসে থাকলেও ফোন করে বাবা খেয়েছি কিনা, মাকে ওষুধটা দেওয়া হয়েছে কিনা। তো এই কেয়ারিং গুলির কারণে সমাজ ব্যবস্থা একটা সুন্দর পজিটিভ দিক ফুটে এসে, সেটা যাতে ত্রিপুরাতে কন্টিনিউ থাকে। আর সেই ভাবনাটা সবচেয়ে বেশি আছে যে আসে মানুষ অ্যাকসেপ্ট করে ডাক্তারদের মধ্যে, সবচেয়ে বেশি ডাক্তারদের কথা শুনে। আমি মাঝে মাঝে এটা আউট অফ দিয়ে যাকে বলছি, কারণ আমি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব করতাম, পার্টি প্রেসিডেন্ট ছিলাম, এখন চিফ মিনিস্টারের দায়িত্ব কাজ করি। আমি কিন্তু ফোন করতাম, ইঞ্জিনিয়ারদেরকে ফোন করতাম, ডাক্তারদেরকে ফোন করতাম, তাদেরকে বলতাম, সবাইকে ফোন করে কিন্তু অনেক ডাক্তার আমার ফোন পেয়েছে বলে, আপনারা তো ডাক্তার, আপনারা তো বললে শুধু বলুন না একটু, যে এবার একটু আমাদের দিকে তাকানোর জন্য, পরিবর্তন করার জন্য, আপনি বলে তাড়াতাড়ি কাজ হবে। এমনকি ডাক্তার এসে যখন পেশেন্টকে দেখে, আর তখন যদি সে বলে ঠিক ভালো কাজ করছে, এই করছে, এই করছে, তো তার মধ্যে মানসিক, তার কি বলছি, ডাক্তারদের অ্যাকসেপ্টেন্স বেশি সমাজের মধ্যে, সবচেয়ে আপনি অ্যাকসেপ্টেন্স। তো এই অ্যাকসেপ্টেন্সটা সবচেয়ে তাড়াতাড়ি সমাজ পরিবর্তন যদি করতে পারে, ডাক্তার করতে পারে, নার্সেসরা করতে পারে। সার্ভিস সেক্টর অনেক ছিল, সেবা সেক্টর, ব্যাংকিংও সেবা সেক্টর, কিন্তু ডাক্তারদের যে সেবাটা, নার্সেসদের সেবাটা, সেটা মানুষ জীবন ভরেই একটা। যে আমার মা হসপিটালে অ্যাডমিট হয়েছিল, সেই নার্স বোন আমার মার সঙ্গে 1 মাস ডিউটি ছিল, আমার মাকে সেবা করেছে, তার নাম্বারটা রেখে, তার কথা বলে না। যে ডাক্তার চিকিৎসা করেছে, কাউকে ভালো করে তুলে ধরেছে, জীবন ভর মনে রাখে। ওই ডাক্তার যদি ফোন করে বলে তুমি এটা কাজটা করলে ভালো হবে, শুনে না। তো সমাজ পরিবর্তনের জন্য আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। আর আপনারা যদি ডেইলি তয় করে নেন যে আমরা 10 জন বা 5 জন লোককে সময় পেলে, আমি জানি ডাক্তাররা প্রচন্ড বিজি থাকে, একজন মতো আমাকে বলুন অনেক, এই যে ধলাই এসি মোবাইলে স্যার একটা নোডাল কোনো অফিসার যদি থাকে, তাহলে আমরা অফিসিয়াল কাজগুলো করতে পারি। আমি জানি ব্যস্ততা থাকে, বিভিন্ন বিষয়ে ইমার্জেন্সি থাকে, এই একটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি, এটা লাগবে, এখন সাপে কেটেছে বলে তো কাটবে না, ইমার্জেন্সি হয়ে গেছে, বললে অন্য ডিপার্টমেন্টে ভাই হয় ঠিক আছে, ভূকম্প হলে বিল্ডিং পড়ে যাবে, কিন্তু এমনিতে ওই বিল্ডিং কি হবে ইঞ্জিনিয়াররা জানে। এটার মধ্যে একটা ইমার্জেন্সি ব্যবস্থা রয়েছে, কিন্তু যদি নিজের জীবন থেকে 1 ঘন্টা বের করে না, রাত্রিতে ভাত খাওয়ার আগে বা পরে 1 ঘন্টা 5 জন বা 10 জন লোকের সঙ্গে কথা বলে, কেমন আছে, কি করছে, আজকের ত্রিপুরার সিচুয়েশন কি, ত্রিপুরার ফিউচার কি, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যাকে চান আপনি ওর সঙ্গে একসময় স্টাডি করেছেন, ও অথবা বিলুনিয়াতে আছে, আপনি আগরতলাতে আছেন, আমি বলবো নিজের নিকট আত্মীয়, নিজের পরম বন্ধু যাকে আপনি চেনেন, তাদেরকেও না, যে দিনে কমসে কম একবার আমি 5টা লোকের সঙ্গে কথা বলবো, যাকে আমি জানি তাকে। অজানা লোককে আমি ফোন করবো না, কোনো ডাক্তার উঠিয়ে তো ফোন করবেন না। তাকে তার ছেলে মেয়ে কি করছে,
যদি বলে আমার ছেলে তো এমবিএ করে নিয়েছে, তো এখন কি করে? না, ঘরেই বসে আছে। আপনি কি ওকে সাজেশন দিতে পারেন না? বলে ঘরে বসে আছে, তো কিছু তো করো ছেলেটা। কি করছে? বলে ইন্টারভিউ দিয়েছে, পায়নি। ঠিক আছে, তো প্রসেসে বললেই তো হয়ে যাবে না, চলবে। কিন্তু তার জন্য কোনো কিছু করো না। স্টেট গভর্নমেন্ট বায়োফ্লকের ব্যবস্থা করছে, তার মধ্যে কিছু করো লোন নিয়ে। ফুড প্রসেসিং এ কিছু করছে, প্রধানমন্ত্রী সম্পদা যোজনার মাধ্যমে 50% সাবসিডি। যদি 1 কোটি টাকা লোন নেয়, 50 লক্ষ টাকা সাবসিডি। তোমার ছেলেকে দিয়ে এটা শুরু করাও না, আর যখন চাকরি পেয়ে যাবে চলে যাবে, সে প্রাইভেট সেক্টর হোক আর গভর্নমেন্ট সেক্টর হোক। কিন্তু ছেলে এমবিএ করে এসছে, এমএ করে পোস্ট গ্রাজুয়েশন করে বসে আছে, বা এমবিবিএস করে আছে, বা ডেন্টিস্ট যে কোর্স করে এসছে, যে কোনো টেকনিক্যাল কোর্স হতে পারে, ডিপ্লোমা কোর্স হতে পারে, করে এসছে, বাড়িতে যাতে একটা লোক না বসে থাকে। একটা লোক যাতে আমার ত্রিপুরার কোন লোক, সে ম্যাট্রিক পাস হোক, সে গ্রাজুয়েশন হোক, যে বেকার বাড়িতে বসে আছে, আমার ছেলেটা বেকার বাড়িতে বসে আছে, এই শব্দটা থেকে ত্রিপুরাকে যত তাড়াতাড়ি মুক্ত করা যায়। এই শব্দটা অভিশাপ। যে কোনো না, যার ফোন করলে যে আপনার বন্ধু হোক, আপনার ছেলে কোথায়, ছেলে দোকান লাগিয়ে দিচ্ছে, ছেলে কন্ট্রাক্টারি করছে, ইঞ্জিনিয়াররা কন্ট্রাক্টারি করেন, তার জন্য তো আলাদা ব্যবস্থাও করেছি আমরা, রেগুলারাইজেশন করেছি, তাদের লাইসেন্স ডাইরেক্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যখন সে চাকরি পেয়ে যাবে, সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবে, পিডব্লিউডি তে পেয়ে যাবে, সিপিডব্লিউডি তে পেয়ে যাবে, এমবিসি চলে যাবে। তো তার আগে কেন বসে থাকবে? আগে একটা ত্রিপুরাতে কালচার ছিল, আমি তো এখানে জানুয়ারিতে আসার সময় দেখতাম যে বিভিন্ন সেন্টার হতো, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তো এখন আর অন্য কিছু করা যাবে না, তো কি একটা রিক্রিয়েশন সেন্টার, তার মধ্যে কি করছে ইঞ্জিনিয়ার ছেলে ক্যারাম বোর্ড খেলছে। তা আমি দেখার সময় যেতাম, বলে দাদা তো ইঞ্জিনিয়ার হয়ে ক্যারাম খেলছে, কেন চাকরি নাই, ক্যারাম খেলছে। ওর মানসিকতা আমি ছোটবেলায় দেখেছি। ওই জিবির মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ওখানেই বাড়ি, তো রিক্রিয়েশন সেন্টার আমিও দেখেছি আমার সঙ্গীতে। আমিও রমস্কুল, আমার মনে পড়ে এখন যে কোথায় চেঞ্জ দেখছি, কি চেঞ্জ চাই, কেন ইঞ্জিনিয়ার ছেলে এমবিএ করা ছেলে আমরা দেখে বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম, বাড়িতে যাবো তো দেখতাম ওরা খেলছে, তো ভয়ের পেছন থেকে দূরের থেকে দেখতাম কি করছে, সব ওয়েল এডুকেটেড দাদা, সব বড়। কিন্তু আজকে আমি ভাবি, কেন আমি ক্যারাম খেলার বিরোধী নই, কিন্তু সকালবেলা বাড়ি থেকে ভাত খেয়ে চলে এসছে, এসে 5টা পর্যন্ত সকালবেলা যখন দেখেছি আমি, তখনও দিকে ক্যারাম খেলছে, আবার যখন বিকেলবেলা স্কুল থেকে 5টা ছুটি হচ্ছে, যাচ্ছি বাস ধরার জন্য, তখনও দিকে ক্যারামই খেলছে। ওখান থেকে কি ক্যারাম খেলে বা কার্ড খেলে কেউ চ্যাম্পিয়ন হয়েছে? না। কেউ চেস খেলে চ্যাম্পিয়ন হয়েছে? না। হয়েছে ওই ক্যারাম খেলা থেকে কেউ হয়। আমার ছোট মেয়ে আসিয়া হয়ে গেছে, क्योंकि वो प्रोफेशनल, তার এটা প্রফেশন, তার মা বাবা তার মধ্যে সমস্ত জোর লাগিয়েছে, পুরো সংস্থা ত্রিপুরা সরকার লাগিয়েছে। ওটিপিসি থেকে আমি তাকে ব্যাকআপ দিচ্ছি, তার সমস্ত খরচা এখন ওটিপিসি ওঠা, স্পন্সর করার ব্যবস্থা করেছি। তো ওই যে কালচারটা, সেটা আমি ত্রিপুরাতে চাই, সেটা যাতে না হয়, সেটার জন্য সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে না। তাই করুন না, আজকে থেকে যাওয়ার পর বাকি কাজ আমরা করবো, যে যে বিষয়ে আলোচনা হয়েছে, আমাদের যে সাধন আছে, যে বাজেট আছে, তার মধ্যে রেখে করবো। যেমন জগদীশ বাবু বললেন, স্যার বিলুনিয়া হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এখন মেরামত হচ্ছে, কিন্তু সেটাকে ডেভেলপ করা পিছিয়ে গেছে, করবো। কিন্তু যেটা আমি বললাম, আমি তো আপনার কাছ থেকে এটা চাই, আপনাদের কাছ থেকে এটা চাই, যে দিনে সময় পেলে, আমি জানি কঠিন, বিরক্তি আসে, বাড়িতে আসা পর ঘুমোতে ইচ্ছা হয়, রেস্ট নিতে হয়, কিন্তু একবার যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখে কত স্টেজ নেওয়া হয়, কত কিছু বিদেশি শক্তি থেকে নিয়ে স্বদেশী ফান্না জিন্না সবকিছু করো, একদম ফ্রেশ মানসিকতা। তার কারণ সারাদিন কোনো না কোনো কিছু কাজ করার মধ্যে থাকে, কোনো না কোনো নতুন কিছু ইনিশিয়েটিভ নেওয়া। আমরা যখন দেখা করতে যাই, তো আমাদেরকে নতুন কিছু করে, तुमने नতুন नया कुछ किया है बताओ जरा, तुम्हारे त्रिपुरा में नया कुछ किया बताओ जरा। আমি যদি বলি যে এই স্কিম হচ্ছে, ও তো উনিতে সব জানেন, ওনার সব ডাটা আছে, অনলাইনে আছে। তো
ত্রিপুরাতে এমন কি হয়েছে যে যেটা আমি জানতে চাই। তখন যে আরেকবার এর আগের বার যখন ওনার সঙ্গে দেখা করলাম, আমি বললাম ভাস্করের বিস্কুট তৈরি করেছি, আপনাকে তো দিয়েছি। ভাস্করের বিস্কুট